ইরেগুলার বা মিসড পিরিয়ডই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অ্যানোভুলেশন হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে কিন্তু ইনফার্টিলিটি একটা অনেক বড় কারণ। বাংলাদেশে আসলে স্যারোগেসিটা যেহেতু আমরা মুসলিম কান্ট্রি, এখানে আসলে এটা একসেপ্ট করে না, বাট হয়তো বা নন মুসলিমদের ক্ষেত্রে হাইকোর্টের পারমিশন নিয়ে কোথাও হলে হতেও পারে। এটা মানে ধার্মিকভাবে জিনিসটা কিছুটা রেস্ট্রিক্টেড। এই ইনফার্টিলিটির ক্ষেত্রে হাজবেন্ড ওয়াইফের ইমোশনাল রিলেশনশিপ কি ইম্পর্ট্যান্ট? অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ কি দেখা যায় যে ইনফার্টিলিটি হলে ফিমেলকে খুব বেশি দায়ী করা হয়। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বঙ্গ প্রেজেন্স লাইফ ইজ বিউটিফুলের সিজন 2-তে, পাওয়ার্ড বাই দ্য স্কলারো। আমি ডক্টর ত্রিনা ইসলাম আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব মনে করা হয় শুধু মেয়েদের সমস্যা, আবার অনেক দম্পতি কিন্তু ডক্টরের কাছে যেতে চান না, ভয়, লজ্জা কিংবা সামাজিক একটা চাপের জন্য। কিন্তু ইনফার্টিলিটি কিন্তু সবসময় একটি কাপল বেসড ইস্যু। দর্শক, বন্ধ্যাত্ব নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে আজকে উপস্থিত আছেন ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডাক্তার রেহানা আরজুমান হাই, অ্যাসোসিয়েট প্রফেসর, যিনি কর্মরত রয়েছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। আপু কেমন আছেন? ভালো, আপনি ভালো? হ্যাঁ, ভালো আছি। শুরুতে একটু জেনে নেই, ইনফার্টিলিটি বলতে আমরা কি বুঝি? ইনফার্টিলিটি বলতে বুঝি বিয়ের পর স্বামী স্ত্রী একসাথে 1 বছর থাকার পরও কোনো রকম জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি না ব্যবহার করার পরও যদি সন্তান নিতে অক্ষম হয়, তখন আমরা এটাকে ইনফার্টিলিটি বলে থাকি। যদিও আমি আপনাকে বলছি ব্যাপারটা 1 বছরের, বাট অনেক ক্ষেত্রেই আমরা বয়সটাকে কমায় 6 মাস করে নিই, যেখানে দেখা যায় যে যদি স্ত্রীর বয়স 35-এর বেশি হয় বা তার ওভারিতে আগে যদি কোনো অপারেশন হয়ে থাকে, এরকম কিছু হাই রিস্ক ক্ষেত্রে আমরা দেখা যায় যে 1 বছরের জায়গায় এটাকে আমরা 6 মাস বলে থাকি। পুরুষদের কি কারণে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে? আমরা যদি নারীর ক্ষেত্রে বলে থাকি 30% কেস থাকে যেখানে নারীর কারণ থাকে, 30 to 40% কেসে সেখানে মেল কারণ থাকে, এবং কম্বাইন থাকে 30 to 40% ক্ষেত্রে, এবং কিছু ক্ষেত্রে দেখা যায় আনএক্সপ্লেইন, মানে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, সেরকমও 10% কেস আমরা পেয়ে থাকি। এখন যদি বলেন যে পুরুষের কি কি কারণে আমরা ইনফার্টিলিটি পেয়ে থাকি, এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে খুব একটা হিস্ট্রিতে যেতে হবে যে তার বয়স কত। বয়সটা ফিমেলের ক্ষেত্রে যেমন একটা ফ্যাক্টর, অবশ্যই মেলের ক্ষেত্রে তেমন একটা ফ্যাক্টর। 35 থেকে 40 এজ ক্রস করার পর দেখা যায় তাদেরও বীর্যের ক্ষমতাটা একটু কমে আসে। দেন দেখা যায় তারা স্মোকিং, অ্যালকোহল ইনটেক বা ড্রাগ অ্যাবিউজ আছে কিনা সেই এক হিস্ট্রি নিতে হয়। এছাড়া তার কোনো সময় স্পাইনাল কর্ডে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, ওয়াইফের সাথে থাকার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় কিনা, সেই বিষয়গুলো আমাদের দেখতে হয়। এবং আমরা আরও একটা জিনিস দেখে থাকি যে পুরুষের ক্ষেত্রে যে তার আগের কোনো বিবাহের হিস্ট্রি আছে কিনা বা সেই বিবাহে তার কোনো সন্তান আছে কিনা। আচ্ছা, একজন নারী যদি 35 বছরের কম হন, তার কি কি কারণ থাকতে পারে ইনফার্টিলিটির ক্ষেত্রে? এজ যদিও একটা ফ্যাক্টর ইনফার্টিলিটির জন্য, বাট ফিমেল ফ্যাক্টর যদি বলেন কি থাকে, আমরা যদি ফিমেল জেনিটাল ট্র্যাক্ট বা ফিমেল অর্গানের দিকে যাই, তাহলে সেখানে ওভারি, টিউব, ইউট্রাস অ্যান্ড সার্ভিক্স, এই 4টা জায়গা আছে। তো প্রত্যেকটা জায়গার কজ ধরে যদি আমি বলি, সবার প্রথমে আমি ওভারির কজটা একটু বলি। ওভারিতে সবচেয়ে কমন যেটা এখন যে অ্যানোভুলেশন, যেটার মেইন কারণ হলো পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম, সবচেয়ে কমন এবং সবচেয়ে বেশি আমরা রোগী পাই। সো এই ক্ষেত্রে দেখা যায় ওভুলেশন হয় না। সো ওভুলেশন না হলে ডিম্বাশয় থেকে ডিমটা পরিস্ফুট হয় না, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ফার্টিলাইজেশন হচ্ছে না। তো এটা সবচেয়ে বড় কজ। এছাড়াও দেখা যায় যে ওভারির ক্ষমতাটা কম থাকে, কারো জন্মগতভাবেই কম থাকে, কারো কিছু ড্রাগ নেওয়ার কারণে বা কেমোথেরাপি, রেডিওথেরাপি, কারো এন্ডোমেট্রিওসিস টাইপ কোনো যদি ডিজিজ থাকে সেই ক্ষেত্রে, কারো যদি কোনো ওভারিতে অপারেশন হয়ে থাকে সেই ক্ষেত্রেও দেখা যায় যে ওভারির ক্ষমতাটা কমে যায়। তারপর যদি আমরা টিউবে আসি, টিউবে দেখা যায় যে যদি ফ্যামিলিতে বা তার পার্সোনাল হিস্ট্রি অফ টিউবারকুলোসিস বা পেলভিক ইনফেকশন থাকে, তাই সেই ক্ষেত্রে দেখা যায় যে টিউবের যে অ্যালাইনমেন্টটা থাকে, মোটিলিটিটা, এগুলো ঠিক মতো হয় না বা অ্যাডহেশন থাকে বা টিউবাল ব্লক পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমরা কিছু টিউব প্যাটেন্সি টেস্ট করে দেখি। দেন যদি আমরা আসি ইউটেরাসে, ইউটেরাসের মধ্যে টিউমার থাকতে পারে, জন্মগতভাবে ইউটেরাসে কিছু ডিফেক্ট থাকতে পারে, যেগুলোকে আমরা আর্কুয়েট, সেপ্টেড ইউটেরাস বলে থাকি। এইসব ক্ষেত্রে দেখা যায় যে জন্ম ধারণ করতে তার প্রবলেম হতে পারে। আচ্ছা, রেগুলার মেনস্ট্রুয়েশন থাকা হওয়া সত্ত্বেও কি ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে? হ্যাঁ, অবশ্যই করতে পারে, কারণ এই ধরনের অ্যানাটমিক্যাল প্রবলেমগুলো ক্ষেত্রে রেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল মানে তো এই না যে তার পুরা সব জায়গাটাই ঠিক আছে। আচ্ছা, এই যে ইরেগুলার পিরিয়ড কিংবা মিসড পিরিয়ড, এগুলো কি ইনফার্টিলিটির কোনো সংকেত? হ্যাঁ, ইরেগুলার বা মিসড পিরিয়ডই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অ্যানোভুলেশন হয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে কিন্তু
ইনফার্টিলিটি একটা অনেক বড় কারণ। পিমস নিয়ে কথা বলছিলাম, এটা নিয়ে কি আরেকটু এলাবোরেটলি কথা বলবো, কারণ ইনফার্টিলিটির ক্ষেত্রে কিন্তু এটার একটা বড় ভূমিকা আছে। আসলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং বর্তমানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পেশেন্টই শুধু ইনফার্টিলিটির জন্য না, একেবারে অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকে অনেক মেয়েরাই আসে এই একই সমস্যা নিয়ে, পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান ডিসঅর্ডার। সো শুরুটাই হলো ইনসুলিন রেসিস্ট্যান্ট থেকে, যে রিসিপ্টরগুলো কাজ করছে না। সো শরীরে ইনসুলিন বেড়ে যাচ্ছে, সেই ইনসুলিন বেড়ে যাওয়ার কারণে সেটা ওভারিকে স্টিমুলাস করছে অ্যান্ড্রোজেন প্রোডাকশন, মানে মেল হরমোন প্রোডাকশন, এবং সেটার কারণে দেখা যাচ্ছে ফিমেলরা মানে বিভিন্ন রকম সিমটম নিয়ে আসে। কেউ আসছে অবেসিটি, ওয়েট গেইন নিয়ে, কেউ আসতেছে ব্রন একনি হচ্ছে, হেয়ার ফল হচ্ছে, বা অ্যান্ড্রোজেনিক হেয়ার গ্রোথ হচ্ছে বডির বিভিন্ন জায়গায়। এই রকম সমস্যাগুলো নিয়ে আসছে এবং এটার সবচেয়ে বড় যে কারণ অ্যানোভুলেশন, যেটার কারণে ইনফার্টিলিটি হয়। ইনফার্টিলিটি পরবর্তীতে গিয়ে ডেভেলপ করছে। আচ্ছা, এক্ষেত্রে আপনারা কি ট্রিটমেন্ট সাজেস্ট করেন একদম অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকে? যদি মেটফর্মিন সে খেয়ে থাকে, এটা কি তার সারা জীবনটা কি সেটা তার ক্যারি করতে হয়? না, যদি মেটফর্মিনটা আমরা কেন দিয়ে থাকি? ইনসুলিন রেসিস্ট্যান্সটা কমানোর জন্য। এখন আপনি যদি একটা অ্যাডোলেসেন্ট মেয়েকে প্রথম থেকেই মেটফর্মিন দিয়ে রাখেন, আপনি কতদিন দিবেন? তো সবচেয়ে বড় যেটা ব্যাপার এখানে লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন করলে আসলে ইনসুলিন রেসিস্ট্যান্ট এমনি কমে যাবে। যেমন লাইফস্টাইল মডিফিকেশনের সবার প্রথমে আমি যেটা রোগীদেরকে বলে থাকি যে আপনি 3 বেলা খাবেন, ফিক্স টাইমে খাবেন। আমি টাইম বলে দিই না, আমি বলি আপনাদের টাইম মতোই আপনারা টাইমটা চুজ করবেন, কিন্তু ফিক্স টাইমে খাবেন। রাত 10টার মধ্যে ঘুমাবেন। তারপর আমরা জানি যে সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন বলে যে 150 মিনিট হাঁটতে হয়। তো সেই ক্ষেত্রে প্রতিদিন যদি সে 30 মিনিট করে হাঁটে তাহলে 5 দিন কিন্তু এনাফ। এবং সান এক্সপোজারে যেতে হবে। পিমসের সাথে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে থাইরয়েড ডিসঅর্ডার, প্রোল্যাকটিন হরমোনের ইমব্যালেন্স। এই জিনিসগুলোও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তো সেক্ষেত্রে থাইরয়েডের যে প্রবলেমগুলো সেগুলোও কিন্তু ইনফার্টিলিটি তৈরি করে। একই থাইরয়েডতে এটা কি জন্য আপনি যে বললেন ওতপ্রোতভাবে জড়িত, একই দুইটাই মেটাবলিক ডিসঅর্ডার করছে। সো সেটার ক্ষেত্রেও কিন্তু একই অ্যানোভুলেশন হচ্ছে, ওভুলেশন ঠিক মতো হচ্ছে না। ফিমেল যে সাইকেলটা, ওভারিয়ান সাইকেল, শুরুটা তো হচ্ছে আসলে আমাদের হাইপোথ্যালামাস থেকে। সো হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি, দেন ওভারি। সো ওভারিতে আসা একটা লাইন আবার কিন্তু আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডে যাচ্ছে, থাইরয়েড গ্ল্যান্ডে যাচ্ছে। সো যখন ডিসরাপশন হচ্ছে মেটাবলিজম, তখন কিন্তু মোটামুটি সবগুলো লাইনকে এফেক্ট করছে। আচ্ছা, একটা পেশেন্টের যদি ক্যান্সার হয়, সার্ভাইকাল ক্যান্সার, সে কিওর হয়ে গেল, তার কি পরবর্তীতে বেবি নেওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম হয়? সার্ভাইকাল ক্যান্সার কিওর বলতে আপনি আমরা তো সার্ভাইকাল ক্যান্সারের ট্রিটমেন্ট যদি সে আর্লি স্টেজ হয়ে থাকে, আচ্ছা, সেক্ষেত্রে তো অনেক সময় দেখা যায় যে তার কেমোথেরাপিতে সে ঠিক হয়ে যাচ্ছে, তাই না? রেডিওথেরাপিতে ঠিক হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তার তো পুরো অ্যানাটমিক্যাল যে অবস্থানটা সব কিছুই কিন্তু ঠিক থাকে। তো তাদের ক্ষেত্রে আপনারা কি ট্রিটমেন্ট করেন? আচ্ছা, সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে স্টেজ 1A-তে কিছু অপশন আছে, যেখানে আমরা সার্ভাইকাল কোনাইজেশন আর ট্র্যাকিলেক্টমি এই দুইটা অপারেশন করি, এবং সেই ক্ষেত্রে আমরা বলি এটা হলো ফার্টিলিটি প্রিজার্ভিং সার্জারি, এবং তারপরে সে বেবি নিতে পারবে। অ্যান্ড আফটার দ্য ফার্টিলিটি কমপ্লিশন সে ইভ্যালুয়েশনে থাকবে, এবং যদি দরকার হয় তখন সে কমপ্লিট অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করে ফেলবে। বাট যে কেমোথেরাপি পাচ্ছে তার ক্ষেত্রে আসলে সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু কেমোথেরাপি পেলে ফার্দার ফার্টিলিটিটা তার আরও হ্যাম্পার করছে, কারণ এই কেমোথেরাপিউটিক যে এজেন্টগুলো সেগুলো কিন্তু ওভারিয়ান রিজার্ভগুলো আরও কমিয়ে দিচ্ছে। সাথে সাথেই দেখা যাচ্ছে যে ওই পেলভিক অর্গানের যে ওভারিও কিন্তু শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, ওর ক্ষমতা কমে যাচ্ছে এবং অনেক অ্যাডিশন হয়। সো এরপরে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ফার্টিলিটি প্রিজার্ভিং যেই সার্জারি, যেমন আমরা দেখা যায় যে যদি আনম্যারিড মেয়ে হয়ে থাকে আমরা ওভারিটা প্রিজার্ভ করে রাখতে পারি। আচ্ছা, বা যদি সে ম্যারিড হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরাই তার আগে ওভারিকে স্টিমুলাস করে তার ওভামটা পিক আপ করে আমরা এমব্রায়োটা প্রিজার্ভ করে রাখতে পারি। পরবর্তীতে তার সম্পূর্ণ ট্রিটমেন্টটা কমপ্লিট হওয়ার পরে আমরা তার এমব্রায়োটা ট্রান্সফার করতে পারি। ছেলেদের ক্ষেত্রে একটু শুনতে চাই যে স্পার্ম কাউন্ট, তাদের মরফোলজি, মোটালিটি, এই যে বিষয়গুলো, এগুলো বাড়ানোর ক্ষেত্রে কি কোনো প্রকার কোনো ট্রিটমেন্ট আছে? ন্যাচারালি বাড়ানোর জন্য যদি কথা বলেন, সেখানে তো আমি ওই যে প্রথমেই বললাম যে আমরা হিস্ট্রিতে যেগুলো নেই, স্মোকিং অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে, ড্রাগ অ্যাবিউজ থাকলে সেই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে, এগুলোতে আছেই। এছাড়া আমরা যেটা বলে থাকি যে কিছু ভিটামিন যেমন ক্যালসিয়াম, ই ক্যাপসুল, এগুলো খেলে তার কিন্তু কিছুটা মর্টালিটি, মোবিলিটি এগুলো একটু বাড়ে। মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে তাদের দুজনের ক্ষেত্রে কি লাইফস্টাইল মডিফিকেশনটা সেম, যে হেলদি ফুড, হাঁটা, সেক্ষেত্রে সবার জন্যই খুবই জরুরি, বোথ হাজবেন্ড এন্ড ওয়াইফ। আইভিএফ এখন খুবই
প্রচলিত একটা শব্দ, অনেকেই আইভিএফ করছে। আমি আইভিএফ সম্পর্কে একটু এলাবোরেটলি আপনার কাছ থেকে জানতে চাই। আইভিএফ কথাটির অর্থ হলো ইনভিট্রো ফার্টিলাইজেশন, যেখানে আমরা ফিমেল অর্গান থেকে আমরা ওভামটা নিয়ে নিই এবং মেলের কাছ থেকে স্পার্মটা নিয়ে আমরা বাহিরেই ভ্রূণটা তৈরি করি এবং এই ভ্রূণটাকে আমরা প্লেসমেন্ট করি এন্ডোমেট্রিয়াম মানে ইউট্রাসের ভিতরে। সো এটা হলো অ্যাডভান্স ট্রিটমেন্ট অফ দ্য ইনফার্টিলিটি, সেটা অনেক পরের বিষয় এবং সেটা আসলে খুব বেশি যে রোগীদের দরকার হয় তাও না। যারা দেখা যায় যে ওভারিয়ান রিজার্ভ একদম কম তাদের ক্ষেত্রে, বা মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি সিভিয়ার তাদের ক্ষেত্রে, বা টিউব দুইটাই যাদের ব্লক থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে আইভিএফটা খুবই জরুরি। আচ্ছা, আইভিএফ এবং সেরোগেসি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস? আইভিএফটা হলো যে হাজবেন্ড ওয়াইফ দুইজনের কাছ থেকেই তাদের যেমন ওভাম আর স্পার্মটা নেওয়া হচ্ছে, আর সেরোগেসিটা হলো হাজবেন্ড ওয়াইফের ওভাম স্পার্মটাই নেওয়া হচ্ছে, কিন্তু সেটাকে আমি প্লেসমেন্ট করছি আরেকজন ডিফারেন্ট বডিতে। বাংলাদেশে কি সেরোগেসি হচ্ছে? বাংলাদেশে আসলে সেরোগেসিটা যেহেতু আমরা মুসলিম কান্ট্রি, এখানে আসলে এটা একসেপ্ট করে না, বাট হয়তো বা নন মুসলিমদের ক্ষেত্রে হাইকোর্টের পারমিশন নিয়ে কোথাও হলে হতেও পারে, বাট এটা পারমিশন নিয়ে তারপর যদি হয় তাও এটা তো আমার মনে হয় না কোনো মুসলিম ফ্যামিলি নিজেরাও অ্যালাউ করবে, এবং এটা মানে ধার্মিকভাবে জিনিসটা কিছুটা রেস্ট্রিক্টেড। আচ্ছা, আইভিএফ তাহলে অনেক বেশি প্রচলিত আমাদের দেশে, এটার কি কোনো সাইড ইফেক্ট আছে? আইভিএফ এর আসলে সাইড ইফেক্ট যদি বলি খুব যে সিভিয়ার কিছু তা নয়, কিন্তু যে একটু লং টাইম কিছু ইনজেকশন দিতে হয় এবং দেখা যায় যে যদি কনসিভ করেও সেই ক্ষেত্রে একটোপিক প্রেগন্যান্সি যেটা আমরা বলি টিউবে বা ওভারিতে কনসিভ করা সেটা হয়, অ্যাবর্শন হয়ে যাবার একটা চান্স থাকে, মাল্টিপল প্রেগন্যান্সি হয়, মাল্টিপল প্রেগন্যান্সি টুইন হলে ইটস ফাইন, বাট ট্রিপলেট যদি হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রিটার্ম লেবারের আবার একটা রিস্ক থাকে। তারপর এক্সেস মেডিসিন দেওয়ার কারণে অনেক সময় ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম হতে পারে, সেটার ক্ষেত্রে আবার আমাদেরকে ট্রিটমেন্ট দিয়ে সেটাকে আবার রিজলভ করতে হয়। তাহলে আইভিএফ এর প্রিপারেশনটা কি, কতদিন আগে থেকে আপনারা প্রিপেয়ার করেন পেশেন্টকে? মেনস্ট্রুয়েশনের ডে 1 থেকে। তারপরে ডে 1 থেকেই তাকে স্টিমুলাস দেওয়া হয় এবং কন্টিনিউয়াস তার ফলিকুলার ট্রেসিং করা হয়, করে করে তার ইনজেকশনের পরিমাণ বাড়ানো হবে না কমানো হবে নাকি সাস্টেইন থাকবে সেটা দেখে দেখে আমরা 12তম দিন পর্যন্ত যাই। যখন ফলিকুল আমরা অ্যাডিকুয়েট সাইজে পাই তখন যে আমরা ওভাম পিক আপটা করি, ওভাম পিক আপ করে আমরা ওভামগুলোকে একই সময় স্পার্ম কালেকশন করে কম্বাইন করে আমরা ভ্রূণ তৈরি করে ফেলি। ভ্রূণটা তৈরি করে আমরা এটা রেখে দিয়ে মেয়েটাকে 1-2 মাস টাইম দিই তার শরীর থেকে এই হরমোনগুলোর সাইড ইফেক্টগুলো যাতে চলে যায়, দেন তার এন্ডোমেট্রিয়ামকে আমরা প্রিপেয়ার করে সেই ভ্রূণটাকে সেখানে ট্রান্সফার করি। নর্মাল অ্যান্টিনেটাল কেয়ার আমরা বলি যে 4টা ভিজিট মাস্ট, তাদের ক্ষেত্রে কি একটু বেশি হয়ে থাকে? অবশ্যই, তাদেরকে তো মান্থলি দেখতে হয়, আর প্রথমে তো আমরা 15 ডেজ পরপরই দেখি এবং 12 সপ্তাহ পর্যন্ত তারা ইনফার্টিলিটি স্পেশালিস্টের আন্ডারে থাকে, দেন আফটার আমরা হাই রিস্ক প্রেগন্যান্সিতে তাদেরকে ট্রান্সফার করে দিই। মেন্টাল স্ট্রেসের সাথে ইনফার্টিলিটির কোনো সম্পর্ক আছে? খুবই সম্পর্ক আছে। মেন্টাল স্ট্রেস যাদের দেখা যায় ইনফার্টিলিটির কারণে মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, ফ্যামিলিয়ার ডিসহারমোনি, রিলেশনশিপের মধ্যে অনেক ঝামেলা হয় এবং এইগুলোর কারণে তাদের ইনফার্টিলিটি ট্রিটমেন্টের আউটকামও লেটে হয়। সো অনেক ক্ষেত্রে যেমন আমার রোগীদের দেখা যায় যারা লং টাইম ট্রিটমেন্টে থাকে যে ম্যাডাম ঈদের সময় আমরা 1 মাস ট্রিটমেন্ট নিব না, 1 মাস পরে এসে নিব, 1 মাস পর যখন আসে তখন থেকে কনসেপ্ট করে গেছে। তো কারণটা কি ছিল, এই যে স্ট্রেস ফ্রি একটা টাইম তারা কাটাইছে, এই টাইমটাতেই দেখা গেছে যে তাদের হরমোন লেভেলগুলো হয়তো খুব সুন্দরভাবে কাজ করেছে। ফার্টিলিটির প্রাইমারি স্টেপে আপনার যখন প্রথম ডায়াগনোসিস হয় এবং পেশেন্টটা যদি আর্লি এজ হয়, তাদেরকে তো প্রথমে আপনারা মেডিকেশন দিয়ে ট্রাই করেন? সবার প্রথমে তো একটু হিস্ট্রি নিতে হয়। অনেকে দেখা যায় ফার্টাইল পিরিয়ডটা সম্পর্কে আইডিয়া থাকে না যে কোন সময়টা হাজবেন্ডের সাথে থাকলে কনসিভ করাটা সহজ হয়। তা আমরা বলে থাকি যাদের মেনস্ট্রুয়েশনটা নর্মাল তাদের 10তম দিন, যেদিন মাসিক শুরু হবে সেদিনকে যদি ডে 1 ধরে তাহলে 10তম দিন থেকে 20তম দিন অল্টারনেটিভলি হাজবেন্ডের সাথে থাকার জন্য, এবং 14, 15, 16 পরপর 3 দিন। এতেই দেখা যায় যে অনেকে কনসিভ করে যায়, এটাই কারণ অনেকে এই ব্যাপারটা সম্পর্কে আইডিয়া থাকে না। দেন আফটার আমরা তাদেরকে ইভ্যালুয়েশনে যাই এবং সবচেয়ে কমন যেটা দেখা যায় যে মেডিকেল কোমরবিডিটি যেগুলো আছে, যেমন অ্যানিমিয়া, রক্তশূন্যতা যদি থাকে, থাইরয়েড ডিসঅর্ডার যদি থাকে বা ডায়াবেটিস থাকে, তাদের ক্ষেত্রে যদি আমরা এগুলোকে কন্ট্রোল করে আনি, এগুলো রেকটিফাই করলেও তারা স্পন্টেনিয়াসলি কনসিভ করে যায়। ফলিক অ্যাসিড একটা সাপ্লিমেন্ট, এগুলো যদি দেওয়া যায় সবাইকেই দেওয়া হয়, দিয়ে দেখা যায় যে তার মেডিকেল ডিসঅর্ডারগুলোকে যদি আমরা রেকটিফাই করি দেখা যায় যে স্পন্টেনিয়াস কনসেপশন হয়ে যাচ্ছে।
দেন আফটার আমরা ইভ্যালুয়েশনে যাই, তারপরও যদি না হয় তখন আমরা দেখি কি তার কি ফলিকুলের গ্রোথগুলো ভালো হচ্ছে কিনা, তখন আমরা ওভুলেশন ইন্ডাকশনের ড্রাগগুলো দিই। এগুলো ওরাল ড্রাগও হয়, ইনজেক্টেবল ড্রাগও হয়। সো যার ক্ষেত্রে যেটা দরকার আমরা সেভাবে দিয়ে তার ফলিকুলার ট্রেসিং করে করে দেখি। যখন দেখি যে অ্যাডিকুয়েট সাইজ হয়েছে তখন হয়তো আমরা ওভুলেশন রাপচারের জন্য আমরা একটা ইনজেকশন দিই, দেন আমরা বলি যে হাজব্যান্ডের সাথে থাকার জন্য। এরপর যদি না হয় বা যদি টিউব ব্লক থাকে বা মেল ফ্যাক্টর সিভিয়ার থাকে, সেই ক্ষেত্রে আমরা হয়তো যে আইইউআই বা আইভিএফ এই দুটাতে যাই। আইইউআই এবং আইভিএফ এর মধ্যে তো পার্থক্য আছে। হ্যাঁ, আইইউআই হলো ইন্ট্রাইউট্রাইন ইনসেমিনেশন। এটা হলো যদি মাইল্ড মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি থাকে বা অ্যানোভুলেশনের প্রবলেম থাকে বা ওরাল ড্রাগে কোনো কারণে হচ্ছে না, তখন আমরা এটা করে থাকি। এটা আসলে খুব জটিল কিছু না। এখানে যেটা করা হয় যে সিমেন্টটাকে আমরা খুব ভালোভাবে প্রিপেয়ার করে ওই ফিমেল ইউটেরাসের মধ্যে আমরা দিয়ে দিই। এই ইনফার্টিলিটির ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের ইমোশনাল রিলেশনশিপ কি ইম্পর্ট্যান্ট? অবশ্যই ইম্পর্টেন্ট। কারণ কি দেখা যায় যে ইনফার্টিলিটি হলে ফ্যামিলি থেকেও, যে আপনি প্রথমে বলেন যে ফিমেলকে খুব বেশি দায়ী করা হয়, সেই ক্ষেত্রে যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভালো রিলেশন থাকে, অ্যাকচুয়ালি এটার জন্য না কাউন্সিলিং দরকার। তারা যদি এই ব্যাপারটা নিয়ে একটু কাউন্সিলিং করে, যারই সমস্যা হোক, তারা যদি ব্যাপারটা বুঝে, এবং এটা তো ট্রিটমেন্টের মাধ্যমে ওভারকাম করা সম্ভব, জিনিসগুলো যদি বুঝে, তাহলে কিন্তু তারা ফ্যামিলির এই প্রবলেমগুলোকে অনেকটা ওভারকাম করে আসতে পারে। সো অবশ্যই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব ভালো একটা কম্বাইন একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমাদের অনুষ্ঠানের শেষে র্যাপিড ফায়ার একটা পোর্শন আছে যেখানে প্রশ্নগুলোর উত্তর একটা ওয়ার্ডে কিংবা একটা সেন্টেন্সে দিতে হয়। ইফ ইউ পারমিট দেন আই ক্যান স্টার্ট। শিওর। সন্তান না হলে কি শুধু নারীকে পরীক্ষা করানো উচিত? না, উভয়, হাজব্যান্ড ওয়াইফ বোথ। ফিমাউস থাকলে কি প্রেগন্যান্সি অসম্ভব? না, অসম্ভব না, প্রেগন্যান্সি সম্ভব। অবশ্যই। ইরেগুলার পিরিয়ড কি ফার্টিলিটি প্রবলেমের ওয়ার্নিং সাইন হতে পারে? ইররেগুলার পিরিয়ড সাধারণত অ্যানোভুলেশনের সাথে রিলেটেড, এবং অবশ্যই এখানে ফার্টিলিটি প্রবলেম হতে পারে। সিমেন অ্যানালাইসিস কি ইনফার্টিলিটি ইভালুয়েশনের বেসিক টেস্ট? ইয়েস। স্ট্রেস কি ফার্টিলিটি জার্নিকে প্রভাবিত করতে পারে? অবশ্যই, এটা আচ্ছা। ইনভার্সলি এফেক্ট করে। যত আচ্ছা। বেশি স্ট্রেস তত কম ফার্টিলিটি আউটকাম ভালো পাবেন। মানে স্ট্রেস বেশি থাকলে আউটকাম খারাপ হবে। ইন্টারনেট দেখে ফার্টিলিটি মেডিসিন খাওয়া কি নিরাপদ? না, কোনো দিক থেকে নিরাপদ না। আমরা বিভিন্ন রকম চাকচিক্যময় কিন্তু অ্যাড দেখি, সাইড এফেক্ট আছে। সো লং টাইম উইদাউট এনি মনিটরিং এই ওষুধগুলো খেলে কিন্তু ফিমেল বডিতে অনেক হ্যাম্পার করবে। এগুলো কিন্তু কিছুটা বিপরীত হতে পারে। হ্যাঁ, হিতে বিপরীত হতে পারে। আচ্ছা, লাইফস্টাইল চেঞ্জ কি ফার্টিলিটি ট্রিটমেন্টের অংশ? অবশ্যই। আইভিএফ কি ইনফার্টিলিটি ট্রিটমেন্টের একমাত্র পথ? না, এটা হলো লাস্ট অপশন। বয়স কি ফার্টিলিটি সাকসেস রেটে প্রভাব ফেলে? ফেলে। ফিমেলের ক্ষেত্রে 30 ইয়ার্সের আগে আমরা বলি, আর মেলের ক্ষেত্রে 35 এর আগে। খুবই ভালো সময়। ইনফার্টিলিটি কি লজ্জার বিষয় নাকি চিকিৎসাযোগ্য হেলথ কন্ডিশন? এটা একটি চিকিৎসাযোগ্য হেলথ কন্ডিশন, কখনোই লজ্জার বিষয় না। আচ্ছা, আপনার কাছ থেকে একটু ছোট্ট করে আমার দর্শকদের জন্য একটু টিপস জানতে চাই ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব নিয়ে। বাচ্চা নিয়ে আসলে সবার জন্য সবসময় স্বাভাবিক না। কারোর জন্য এই পথটা খুবই সোজা, কারোর জন্য একটু সময় সাপেক্ষ। এখানে দরকার ধৈর্যের। আমরা বন্ধ্যাত্ব নিয়ে সচেতনতা সৃষ্টি করি এবং সহযোগিতার হাত বাড়াই। আশা করি আমরা ওভারকাম করতে পারবো। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ফর ইউর ভ্যালুয়েবল টাইম। দর্শক, বন্ধ্যাত্ব এখন কোনোভাবেই অসম্ভব কোনো বিষয় নয়। এর চিকিৎসা রয়েছে, এবং এই সামাজিক যেই প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যে মিথগুলো রয়েছে, সেগুলো ভেঙে আপনারা যদি ডক্টরের কাছে যান, ডক্টরের পরামর্শ নিন, সেই অনুযায়ী যদি চিকিৎসা নেন, তাহলে কিন্তু অবশ্যই একটা সুন্দর ফুটফুটে সন্তান আপনাদের কোলে আসতে পারে। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো সমস্যা নিয়ে, তার প্রতিরোধ নিয়ে, তার প্রতিকার নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।